পেজ 197। গল্পের নাম অশ্বত্থ। যতক্ষণ না অফিসে যায় নবনী, তারপর রেনু একা এ বাড়িতে। রোদ তেতে ওঠা বেলা এবং দুপুর, সারাটা দুপুর বিকেলের ছায়া ঘন হওয়া পর্যন্ত একা একাই কাটে ওর। নবনী তখন ফেরে। এই সময়টা সারাদিনই বলা যায় এ বাড়ি চুপ। রিভারসাইড রোডের এই নিরিবিলি বাড়ি একরকম নিঝুম। রেনুর চলাফেরা, বিছানা ঝাড়া, ঘরদোর আবার করে ঝাঁট দেওয়া আর টুকিটাকি কাজ ছাড়া যতটুকু শব্দ, সে আর কতটুকু। রিভারসাইড রোডের গাছপালা কাঁপানো হু হু বাতাসে ডুবে যায়। পাখিদের কিচিরমিচিরও তো আছে, তবু থেকে থেকে আশ্চর্য রকম আরও কিছু শব্দ ফোটে। কুয়া থেকে জল তোলার সময় হুইলের কেমন একটানা সুর, স্নানের সময় রেনুর গা থেকে পায়ের কাছে মেঝেতে জল আছড়ে পড়া ছচ্ছর, কিংবা ওর সেমিজ ব্লাউজ কাচার, নবনীর গেঞ্জি রুমালে সাবান দিয়ে আছড়ানো থপথপ থুপথুপ, আর এরই মাঝে মাঝে আচমকা বা খুব মিহি চিকন গলার মিষ্টি সুর, গানের গুনগুন। এই সব শব্দ এমন নয়, এত কিছু বেশি নয় যাতে রিভারসাইড রোডের এই ছোট্ট বাড়ির নিস্তব্ধতা নষ্ট হতে পারে। বাস্তবিক তা হয় না। তবু নবনী অফিস না বেরোনো পর্যন্ত এই ছোট্ট সংসারের কিছু মুখরতা আছে। কোন সকালে উনুন ধরিয়ে দেয় রেনু, রোদ তখনও উঠোনে এসে পড়েনি, গাছের পাতাতেই আটকে রয়েছে। বাসি কাপড় ধুয়ে টুয়ে চায়ের পাট সারতে বসে। রান্নাঘর থেকে নবনীকে ডেকে ডেকে হাল ছেড়ে দেয়, তারপর ঘরে গিয়ে ঠেলে ঠুলে ঘুম ভাঙায় তার। চায়ের কাপ এগিয়ে দেয়, ঘরের সবকটা জানলা খুলে দেয়। জানলা খুলে দিয়ে বলে, এত বেলা করে উঠলে আর বাজারে যাবে কখন? নবনী জানলা দিয়ে বাইরে রোদের দিকে একটু তাকিয়ে জবাব দেয়, এমন কি বেলা হয়েছে, তোমার ভাত হতে হতে আমি ফিরে আসব। রেনু বাধা দেয়, থাক, এখন আর সাইকেল ঘাড়ে করে বাজারে ছুটে যাবার দরকার নেই, যা আছে হয়ে যাবে। নবনী কথাটা কানে তোলে না, সে তো আর 5 মাইল দূরে বাজারে যাচ্ছে না। খানিকটা এগিয়ে বিএন আর ব্রিজের চড়াইয়ের মুখে যে ছুটকো বাজার বসে দেহাতিদের, সেখান থেকেই আলুটা মাছটা নিয়ে আসবে যদি তবে যাও। রেনু ভাতের আগে ডালের ব্যবস্থাটা চট করে সেরে এসে ফর্দ দেয় মুখে মুখে, আর টাকা থলেটা পর্যন্ত এগিয়ে দেয়। নবনী সাইকেল নিয়ে বেরিয়ে যায়। পেজ 198। দেখতে দেখতে নবনী ফিরে আসে। ততক্ষণে বাসি বিছানা তোলা শেষ হয়ে গেছে। এক দফা ঝাঁটপাট পড়ে গেছে ঘরে, বারান্দা উঠোনও বাদ পড়েনি। কুয়া থেকে জল তুলে রান্নাঘরের কাছাকাছি একটা জায়গায় রেখে দিয়েছে রেনু। বাটনা পর্যন্ত বাটা শেষ। নবনী ফিরতেই আর এক দফা চা, সকালের একটু কিছু খাবার, তারপর রেনু দ্রুত ছন্দে কাজ করে যায়। তরকারি মাছ কোটাকুটি, ধোয়াধুয়ি, রান্নাঘরে হাতা খুন্তির শব্দ আর থামে না। নবনী বেতের মোড়াটা টেনে নিয়ে রান্নাঘরের সামনে উঠোনে বসে। সামনে জলচৌকিতে আয়না, দাড়ি কামানোর সাবান, ব্রাশ, সেফটি রেজার, ব্লেড। রেনু এরই মধ্যে কখন একটু জল গরম করে নিয়েছে। নবনীর সামনে জলচৌকিতে দাড়ি কামানোর আংটা ভাঙা কাপটায় জলটুকু ঢেলে দেয়। জলটুকু ঠান্ডা হতে দিয়ে নবনী বলে, আমাদের জ্যোতিষ কি বলছিল জানো? রেনু কড়াইয়ে তেল দিয়ে মাছ ছাড়ছে তখন, বেশ শব্দ উঠছিল। সেই শব্দকে কি করে যেন আয়ত্তে এনে বলল, কি বলছিল, ওদের নিউ কলোনিতে বাচ্চা মেয়েদের একটা স্কুল করেছে, খুব অল্পই মেয়ে, নিজেদের বাড়ির বউ বোনরা গিয়ে পড়িয়ে আসে। আমায় বলছিল তোমার কথা। নবনী আঙুল দিয়ে জলের উত্তাপটা পরখ করে ব্রাশ ডুবিয়ে দিল। আমি তো বাচ্চা নই, আমায় ভর্তি করবে কেন? রেনু রান্নাঘরের আড়াল থেকে বলল, ঠোঁট টিপে হাসি চেপে। পড়তে বলেনি, পড়াতে বলেছে। নবনী হেসে তার কথাটা আরও প্রাঞ্জল করে। দাড়িতে সাবান লাগাতে লাগাতে আবার বললে, কথাটা কিন্তু মন্দ বলেনি। বলছিল ও, আমিও ভেবে দেখলুম, সত্যি সারাটা দিনই তোমার একা একা কাটে। এই আমি বেরিয়ে যাব, তারপর সন্ধে পর্যন্ত একেবারেই একা। কথা বলার মতনও একটা লোক নেই। সময় কাটে কি করে তোমার কে জানে। আমি হলে পাগল হয়ে যেতাম। মাছের ঝোলটা চড়িয়ে রেনু এইবার বাইরে বেরিয়ে এসেছে। নবনীর সামনেই দাঁড়িয়ে জল হাতটা মুছতে মুছতে রেনু বললে,
তোমার হচ্ছে শহরের হইহট্টগোলের ভিড়টিরের লোক। আমি বাপু গেঁয়ো টেঁয়ো ফাঁকা টাকার মানুষ, মধুপুরের মেয়ে, আমার কই একটুও খারাপ লাগে না, পাগলও হচ্ছি না। গালের একটা পাশ শেষ করে নবনী স্ত্রীর দিকে মুখ তুলে তাকালো, দেখলো একটুক্ষণ, তারপর হেসে ফেললো। ভালো না লাগলো এখন আর তোমার সে কথা বলার জো নেই। নবনী আয়নার দিকে তাকিয়ে অন্য গালে খুর তুলল। কেন? এবারই নিজেই তুমি পছন্দ করেছো। করেছি তো, এখনও করছি। রেনু এপাশ ওপাশ তাকিয়ে উঠোন, বারান্দা, পাঁচিল, ঘরের দেওয়াল সব যেন একবার চোখ বুলিয়ে দেখে নিল। হ্যাঁ, তার পছন্দ করা মনোমতন বাড়ির ঝকঝকে সুন্দর চেহারাটা, সদ্য চুনকাম করা বাড়িটার গন্ধ যেন তার নাকে এসে লাগলো। পিঠের ওপর খুলে যাওয়া খোঁপার কাঁটাগুলো খুলতে খুলতে ওপর পানে তাকালো রেনু। খোঁপার পাক খুলতে বিনুনিটা পিঠের ওপর ছড়িয়ে পড়ল। পেজ 199। হাতের মুঠোয় তেল তেল কাঁটাগুলো নিয়ে রেনু একটু অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকলো। মাথার ওপর অশ্বত্থ গাছের একটা পাতা ভরা ঝাঁকড়া ডালের আগাটা তখন হাওয়ায় দুলছে, পাতাগুলো নড়ছে, রোদের খানিকটা সেই পাতায় পাতায়, খানিকটা রেনুর বুকের ওপর শাড়ি ছুঁয়ে গড়িয়ে পড়ছে। শুধু বাড়ি নয়, এই গাছ পাঁচিল টপকে অশ্বত্থের একটি শাখা তার প্রশাখা পল্লব নিয়ে উঠোনের মাথার ওপর ঢলে পড়েছে, ঢেকে ফেলেছে। এইটুকুও বড় ভালো লেগেছিল রেনুর। প্রথম দিন উঠোনে পা দিতেই এবাড়ির এই আশ্চর্য সম্পদটুকুই আগে চোখে পড়েছিল রেনুর। আর রেনু অবাক হয়ে গিয়েছিল, মুগ্ধ হয়ে পড়েছিল। তখন পড়ন্ত বিকেল, স্তিমিত শান্ত অনুতাপ, সোনা গলার মতো সুন্দর রোদ পাতার জাফরিতে উপচে পড়েছে। আশ্চর্য সেই রং, অপূর্ব সেই ছায়া, বোনা বোনা পাতার চাঁদোয়া। শীর্ণ ডগাটা একটু একটু নড়ছিল, পাখি আসছিল উড়ে উড়ে, ডানার শব্দে ডাকে ডাকে সমস্ত গাছটাই যেন হঠাৎ খুশিতে চঞ্চল হয়ে উঠল। রেনু এত তন্ময় হয়ে পড়েছিল যে তার মনে হলো রেনুর পায়ের শব্দে গাছটা যেন কতকাল পরে কলকল করে কথা বলে উঠল। কাছে পেয়ে যেন খুশি দিয়ে আগলে ধরল। বাড়িতে এসে উঠতে নয়, বাড়ি তখন দেখতে এসেছিল। রেনু এসেই মুগ্ধ হলো। ফেরার পথে নবনী শুধালো, কেমন দেখলে গো বাড়ি? সুন্দর, খুব সুন্দর। রেনু তখনও অভিভূত হয়েছিল। রেনুর পছন্দ বড় খুঁটিনাটি মেনে চলে। নবনী একটু অবাক হয়ে বলল, বলো কি, তোমার মতন লোকের এক নজরেই এত পছন্দ হয়ে গেল? আশপাশে লোক ছিল না, ধুলোর রাস্তা দিয়ে ওরা হাঁটছিল। সন্ধে হয়ে আসছে প্রায়। ফাঁকা মাঠ দিয়ে হাওয়া বয়ে আসছিল, মেঠো গন্ধ। পাকুড় গাছের ঝোপের ওপর একটা পাখি ডাকছিল। রেনু হঠাৎ বললে, আগে হ্যাঁ মশাই, হয়েছে, পছন্দই হয়েছে, খুব পছন্দ। যেমন তোমার হয়েছিল এক নজর দেখেই। কথাটা বলে ফেলে রেনু হাসলো এবং নবনীর একটা হাত আঁকড়ে ধরে ঘন হয়ে এলো আরও। আর ভাবলো এই তুলনাটা তার হঠাৎ কী করে মনে এলো, মুখেও এসে গেল কে জানে। রিভার সাইডের এই রাস্তাটা বড় ফাঁকা, আর বাড়িটা একরকম লোকালয়ের বাইরে বলে নবনীর একটু আপত্তি ছিল। অসুবিধের কথাও তুলেছে নবনী। কলের জল নেই বাড়িটায়, কুয়ো থেকে জল টানতে হবে। লণ্ঠন অবশ্য এখানেও জ্বালাতে হচ্ছে, সেখানেও জ্বালাতে হবে। ভালো করে ভেবে দেখো। রেনু ভালো করে ভেবে দেখেছে, ফাঁকাই তো সে চায়। এই ফাঁকার জন্যে পুরনো বাজারের বাড়িতে সে ছটফট করছে। আর লোকালয় নেই এই কথা বলো না, সামান্য একটু দূরেই তো পার্সি সাহেবদের বাংলো, তার পাশেই হলদে মতন দোতলা একটা বাড়ি, 2-4 ঘর আরও আছে ছিটিয়ে ছড়িয়ে। ভয় নেই তোমার বউকে কেউ চুরি করে নিয়ে যাবে না দিন দুপুরে। এছাড়ার আপত্তি কিসে? কলের জল নেই, না থাকুক। তোমাদের এই শহরের কষ্টা ময়লা জলের চেয়ে কুয়োর জল অনেক ভালো। আমাদের মধুপুরে আমরা কুয়োর জল খেয়েই মানুষ। নবনী ইচ্ছে করেই যে কথা এড়িয়ে গেছে শেষ পর্যন্ত সেই কথাটা বললে একদম নিঃসঙ্গ হয়ে পড়বে রেনু ও বাড়িতে। কথা বলার মতো লোক পাবে না একটা। আমি কোন সকালে বেরিয়ে যাব, ফিরতে ফিরতে বিকেল শেষ। ততক্ষণ একা একা তুমি থাকবে কি করে, কাকে নিয়ে? পেজ 200। কথাটা বুঝতে পারে রেনু, সহজেই ধরতে পারে। হঠাৎ মুখটা বিষণ্ণ, একটু বা কালো হয়ে আসে।
অন্যমনস্ক হয়ে পড়ে রেনু একটুক্ষণ, তারপর খুব আস্তে আস্তে বলে, তা কি করবো, কাউকে নিয়ে থাকার কপাল যখন হচ্ছে না। একটু থেমে আবার, একা আমি বেশ থাকতে পারবো, সে আমার ভালো লাগবে, বরং এই এখানে পাঁচপড়শির সপ্তাহে কান পাতা হাসি তামাশা মজলিসি আমার ভালো লাগে না, একেবারেই নয়। রেনু বুক ভরা নিঃশ্বাস ফেলে চুপ করে গিয়েছিল। তারপর মুখ নিচু করে আঁচল খুঁড়তে খুঁড়তে আনমনে একটা গিঁট বেঁধে ফেলল। তোমারও সুবিধে হবে, ও বাড়িতে গায়ে গতরের এই কষ্টটা বাঁচবে, আমি সব ভেবে দেখেছি। নবনীর সুবিধে সত্যিই হবে। রিভারসাইড রোডের বাড়ি থেকে সাইকেলে মেঠো পথ দিয়ে গেলে রেল লাইন টপকে তাদের স্টিল ওয়ার্কসে যেতে মিনিট 10 লাগে, মাত্র মাইলটাক পথ। আর এখন 5 মাইল রাস্তা সাইকেল ঠেঙাতে হচ্ছে, যেতে আবার আসতে। গ্রীষ্ম বর্ষা নেই, নিত্য 10 মাইল সাইকেল ঠেলা। নবনী তার কষ্টের কথা কদাচ বলেছে, কিন্তু রেনু নিয়ত তা অনুভব করেছে। এরপর আর কোনো কথা ছিল না। পুরনো ঘিঞ্জি বাজারে সেই এঁদো গলির ঘিঞ্জি আর নর্দমার গন্ধ, ঘিন ঘিন বাতাস থেকে নবনী রেনু দুটি প্রাণীর ক্ষুদ্র সংসার রিভারসাইড রোডের এই ফাঁকা ছিমছাম ছোট্ট সুন্দর বাড়িতে উঠে এলো। যে বাড়ির সামনে দিয়ে লালচে ধুলোর কাঁচা সড়ক এঁকে বেঁকে চলে গেছে দামোদরের দিকে। এপাশ ওপাশ মাঠ, উঁচু নিচু ক্ষেত, আলের গোলক ধাঁধা, ধুলোয় ডাকা পলাশ ঝোপ, বন তুলসী, কাঁটা বেগুন, পাকুড় বট, অশ্বত্থের কিছু মিশেল এখানে ওখানে। বাড়ির সদরের কাছে ছোট্ট কুয়া, সিমেন্ট দিয়ে ধার বাঁধানো, হুইল ঝোলানো। আর এ বাড়ির বাইরে সেই অশ্বত্থ গাছ, যার একটা বিরাট শাখা প্রশাখা পল্লবে পাতার জাফরি বুনে উঠোনের আধখানা ঢেকে ফেলেছে। আলো আর আকাশ আর মেঘ এবং পাখি ও তারা সে জাফরির বুননি আলগা করে করে রেনুকে হাতছানি দিচ্ছে সব সময়। বড়জোর দিন 15 হলো এসেছে রেনু এই নতুন বাড়িতে, কিন্তু 15 মাসের ভালোবাসা পড়ে গেছে এর মধ্যেই। রেনু বেশ আছে, খুশি হয়েই আছে। নিঃসঙ্গতা বাস্তবিক সে অনুভব করছে না নতুন করে কিছু। এই নির্ঝুম নিস্তব্ধতা তার মনের মধ্যে টনটন করে ওঠে না, বরং রেনু একা একা এই চুপ এবং এই শান্ত জায়গায়, নিরিবিলিতে, খানিক বেলায় এবং রোদ্দুরে, ঘুঘু ডাকা অলস দুপুরে, ছায়া নামো নামো বিকেলে নিজেকে যেন খুলে মেলে ছড়িয়ে টুকরো টুকরো সুখের স্বপ্ন দিয়ে ভরিয়ে সুন্দর করে তার মন নিকিয়ে নেয়। তারপর নবনী ফিরে এলে অবসরের সেই শান্ত আনমনা স্বপ্নবিভোর রেনুকে রেখে দিয়ে অন্য এক রেনু যেন ঘুম ভেঙে আবার চঞ্চল হয়ে ওঠে। আবার কথা ডাকাডাকি, হুটহাট, কাপ প্লেটের ঠুনঠান, বেলুন চাকির খটখট, খাতা খুন্তির আবার পড়ছি হাতা খুন্তির শব্দ। মনে হয় দুপুরের গাঢ় ঘুম থেকে আবার যেন বাড়িটাকে জাগিয়ে দিল রেনু এবং নবনী। পেজ 201। ওরা এ বাড়িতে এসেছিল পুজোর পরপরই। আশ্বিনের শেষ তখন। কুয়াতলার কাছে শিউলি ঝাড়ে সন্ধে আকুল করা গন্ধ ফুটত তখনও। তারপর কার্তিক পড়ল। রোদ এবং আকাশ আরও কিছুদিন বেশ উজ্জ্বল আর নীল হয়েছিল। শরৎ যেন গিয়েও যাচ্ছিল না, শেষ পর্যন্ত গেল। হেমন্তের ভোরে একটু একটু হিম পড়ছিল, ঘাসে শিশির ঝরছিল এবং রাত্রে আকাশের নিচে কুয়াশার খুব পাতলা একটা পর্দা যেন ঝুলত। একদিন, হ্যাঁ তেমনি এক হেমন্তের সন্ধ্যায় একদিন, নবনীর খানিকটা দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। সদরটা খোলাই ছিল। নবনী সাইকেল নিয়ে উঠোনে এসে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। সারাটা বাড়ি নিঝুম হয়ে আছে, কোথাও এক ফোঁটা আলো জ্বলছে না, রেনুর কোনো সাড়া শব্দ নেই। নবনী চমকে উঠেছিল এবং আরেকটু হলেই হয়তো চিৎকার করে ডেকে বসত, কিন্তু রেনুর চেহারাটা চোখে পড়ে গিয়েছে বলে নবনী বোকা বেরসিকের মতন আর চিৎকার করে উঠল না, বরং দেখতে লাগলো বারান্দার ধার ঘেঁষে বসে গালে হাত দিয়ে রেনু তন্ময় হয়ে যা দেখছিল। উঠোনের ওপর এলিয়ে পড়া অশ্বত্থের ডালপালায় নীলের রং মেশানো অপরূপ জ্যোৎস্না ঝরে পড়ছে।
যেন রূপোর জলে একরাশ ডুবোনো পাতা ভাসছে, ভিজে ভিজে নরম এবং মসৃণ। সেই পাতার জাফরি গলিয়ে উঠোনের সিমেন্টে কেমন এক ছায়া বোনা চাঁদের আলো লুটিয়ে রয়েছে। হ্যাঁ, রেনুর গায়ে এবং পায়ে এই ছায়ার নকশা কাটা আলো সুন্দর হয়ে ছড়িয়েছিল। মনে হচ্ছিল কিসের এক সুন্দর চাদর যেন ঘন করে জড়িয়ে রয়েছে রেনু, আর সে ঘন স্পর্শের মধ্যে আচ্ছন্ন হয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। নবনী আস্তে করে রেনুর ঘোর ভাঙিয়ে দিল। চমকে উঠে রেনু চাইল, কি ব্যাপার, বাতি টাতি জ্বালোনি আজ, এমন করে বসে আছো? কোনো জবাব দিল না রেনু সে কথার। আস্তে আস্তে ঘরে এসে ঢুকলো। বাতি জ্বেলেছিল রেনু। বাতিগুলো সবই জ্বলছিল মিটমিট করে, পোলতের আগায় এক নোক পরিমাণ আলো নিয়ে। পোলতে বাড়িয়ে দিতে দিতে রেনু এতক্ষণ পরে নিজেকে ফিরে পেল। এত দেরি? নবনীর হাত থেকে ছাড়া জামা নিতে নিতে রেনু আলনার কাছে এগিয়ে গেল। দুপাট করা ধুতিটা নিয়ে আবার কাছে এসে দাঁড়ালো। আর বলো কেন, ফালতু কটা কাজ ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, শেষ করে তবে উঠলাম। রেনুর হাত থেকে কাপড় নিয়ে নবনী একটু থেমে বললে, আবার যাই বলো, বাড়িতে পা দিয়ে আজ আমার বুক চমকে উঠেছিল। একটু হাসলো ও। একেবারে ভোঁ ভোঁ অন্ধকার, তোমায় দেখতে পাচ্ছিলাম না, ভাবলাম সীতাহরণ বুঝি হয়ে গেছে। রেনুও ঠোঁটে হাসলো। ডমরির দিকে চেয়ে বললে, কি করব, তুমি ফিরছ না, বাইরে বসেছিলাম। একেবারে তন্ময় হয়ে গিয়েছিলে। কি দেখছিলে অত এক মনে, চাঁদের আলো না গাছ? কথাটার কোনো জবাব দিল না রেনু। ঘর ছেড়ে যেতে যেতে বললে, এসো তাড়াতাড়ি, চায়ের জল হতে বেশিক্ষণ লাগবে না। পেজ 202। চা খেতে খেতে নবনী বললে, একটা ঝি রাখবে সারাদিনের? ঝি কেন? তোমার কাজকর্ম করে দেবে, তাছাড়া সারাদিন একটা মানুষ থাকবে বাড়িতে, দুটো কথাও বলতে পারবে। নবনী রেনুর দিকে চেয়ে থাকলো। রেনু মাথা নাড়লো। পায়ের ওপর কাপড়টা একটু উঠে গিয়েছিল, টেনে দিতে দিতে বললে মুখ নিচু করেই, দুজনের এক ফোঁটা সংসারের জন্য আবার ঝি কী হবে? আমি তাহলে করব কি? নবনী যে কথাটা না বোঝে তা নয়, সবই বোঝে। সংসারে ছোট বড় 10টা কাজ নিয়েই রেনু আছে। তাদের দুটি প্রাণীর সংসার এত ছোট এবং কাজ সত্যি সত্যি এত কম যে একটা কাজ একেবারে সেরে রেনুর সময় ফুরোতে পারে না। দরকার নেই, তবু একই কাজে বারে বারে ঘুরে ফিরে হাত লাগাবে রেনু। কি মানে হয়? তবু এক ফোঁটা এই ঘরে দিনে 10 বার ঝেড়ে মুছে সাজাচ্ছে, বিছানা টেনে টেনে রোদে দিচ্ছে রোজ, বালিশের ফর্সা ওয়ার আবার করে কাচ্ছে, টেবিল গুছোচ্ছে, সোডা সাবান দিয়ে বারে বারে কাপ প্লেট ধুচ্ছে, এই রকম সব। রেনুর হাত থেকে কাজ কেড়ে নেওয়া যায় না, নবনীতা চায় না। আসলে ঝি রাখার কথা তুলেছিল অন্য কারণে। রেনু সারাদিন এক সঙ্গী যদি এইভাবে জুটিয়ে দেওয়া যায় তাই ভেবে। নবনী খানিকটা চুপ করে থেকে বললে, একটা রেডিও কিনবে, ব্যাটারি সেট, বেশ সস্তায় পাওয়া যাবে। রেনু মুখ তুলে ভালো করে চেয়ে দেখলো নবনীকে। কি ব্যাপার বলো তো, মাইনে টাইনে হঠাৎ বেড়ে গেছে নাকি তোমার? নবনী হাসলো। আরে না, মাইনে আর কোথায় বাড়লো, বলছিলাম এমনি, রেডিও থাকলে বেশ সময় কাটতো তোমার, গান টান শুনতে। আমার সময় কাটানো নিয়ে তুমি দেখছি খুব সমস্যায় পড়েছো। নবনী যদিও কিছু বললে না, মাথাও নাড়লে না, তবু তার মুখ দেখেই মনে হচ্ছিল সত্যিই এটা তার কাছে সমস্যাই, এবং যথেষ্টভাবে ব্যাপারটা নিয়ে বিশেষ করে এ বাড়িতে আসার পর আরও বেশি করে ভাবছে। কদিন পর নবনী হঠাৎ এক মজার প্রস্তাব করে বসলো। আমি ভাবছি তোমায় এবার থেকে একটা টাস্ক দিয়ে যাব। নাকি হোম টাস্ক? হাতের বইটা মুখের কাছ থেকে সরিয়ে স্বামীর দিকে চাইল রেনু এবং হাসলো। হ্যাঁ, কাজটা প্রথম প্রথম ভালো না লাগলেও শেষে দেখবে নেশা ধরে গেছে। নবনী হেসে হেসে বলছিল, তাছাড়া একবার যদি লাগাতে পারো আর দেখতে হবে না। ক্যাশ 40 কি 50,000 টাকা। ক্রসওয়ার্ড বুঝি? রেনু হাসছিল। হ্যাঁ, তুমি শুধু সুটেবল ওয়ার্ডগুলো বেছে রাখবে ডিকশনারি ঘেঁটে, বাকিটা আমি করব। নবনী উৎসাহিত হয়ে উঠল। পেজ 203। রেনু এবার খিলখিল করে হেসে ফেলল। তার চেয়ে একটা দাবার ছক কিনে নিয়ে এসো, যাবার আগে তোমার শেষ চাল দিয়ে যেও, আমি সারাদিন গজ নৌকো সামলাতে মত্ত থাকব।
হাসি থামলে বললে, যদি বলো, আমি স্বয়ং রোজ দুপুরে 10 পাতা করে হাতের লেখা লিখতে পারি, গোটা 20 করে যোগ বিয়োগ লসাগু। কথাটা শেষ করে আবার হাসল রেনু। নবনী চোখ কুঁচকে মিষ্টি করে যেন ধমক দিল বউকে, ধ্যাত, খালি ইয়ার্কি, যা বলবো তাতেই হাসি তামাশা। আমার কি কচু, আমার তো আর সারাদিন দুপুরে ভূতের মতন একা একা বাড়ি আগলে বসে থাকতে হয় না। কষ্ট তোমারই, তুমিই বোঝো। রেনু স্বামীর মুখের দিকে আরও খানিক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বেশ একটু আনমনা হয়ে পড়েছিল রেনু। বইয়ের পাতা যদিও একটুক্ষণ চোখের সামনে খুলে বসে থাকলো, কিন্তু আর মন বসছিল না। বালিশের পাশে বই রেখে হাঁটু মুড়ে কুঁকড়ে দেওয়ালমুখো হয়ে শুয়ে পড়ল। লণ্ঠনের আলো দেওয়ালের যেখানটায় আসেনি, আসতে পারেনি, সেই অন্ধকারের দিকে আধবোজা চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো। এখন রেনু ভাবছিল, সারাদিন আর দুপুর আর বিকেলের ছায়া ঘন না হওয়া পর্যন্ত আমার সময় কি করে কাটে। নবনী তাই ভেবে ভেবে আকুল হয়ে পড়েছে। ওর ধারণায় দীর্ঘ সময় আমি একা একা ভূতের মতন কাটাই এ বাড়িতে। কথা বলতে না পেয়ে আমার বুক শুকিয়ে ওঠে, আমি হাঁসফাঁস করি। কিন্তু আমার সময় কেমন করে কাটে নবনী যদি তা জানতো আর বুঝতো। সে জানে না, তা বোঝার জিনিসও এটা নয়। তুমিও বুঝবে না। রেনুর চোখের পাতা পুরো বুঝে ফেলল এবং স্বামীকে মনে মনে বললে, আমি মধুপুরের মেয়ে, এখানে কোন মধু নিয়ে কেমন করে আছি কত সুখে। কিন্তু রেনু কি করে সেই সকাল 9টা, 9:15 থেকে বিকেল 5টা পর্যন্ত এই দীর্ঘ সময় একা একা কাটায় এই রিভারসাইড রোডের ফাঁকা বাড়িতে। নবনী চলে যাবার পর আর কি থাকে? কোন আকর্ষণ থাকে? আকর্ষণ থাকে এবং সুখও আছে। নবনী চলে গেল সদরে খোলা কপাটে হাত দিয়ে। কোনো দিন বা কুয়ার সামনে দাঁড়িয়ে রেনু দেখল। সাইকেল চেপে নবনী এঁকে বেঁকে দেখতে দেখতে দূরে চলে গেল, তারপর ধুলো ভরা পলাশের ঝোপের আড়ালে হারিয়ে গেল। সঙ্গে সঙ্গেই যে রেনু সদর বন্ধ করে ঘরে ঢুকলো তা নয়, দাঁড়িয়ে থাকলো সামনে চেয়ে, কিংবা একমনে শিউলি গাছের ঝোপটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। এখানে 2টো তিতির রোজ নেমে আসে, চড়ুইদের সঙ্গে ভাগাভাগি করে ঘাসে ছাইয়ের গাদায় কি যেন খুঁটে খুঁটে খায়, ঝটপট করে উড়ে যায়, আবার ডেকে ডেকে রেনুর পায়ের কাছে চুপ করে নেমে আসে। বাড়ির মধ্যে হুট করে ঢুকে পড়ে রেনু। উঠোনে নামানো নবনীর এঁটো থালার ভাত টাতগুলো এনে ছাই গাদার কাছে ছড়িয়ে দেয়, আর দেখতে দেখতে কাক, চড়ুই, শালিক ঝাঁক বেঁধে নেমে আসে। খানিকটা সময় এইভাবে কাটলো, তারপর সদর ভেজিয়ে উঠোনে এসে দাঁড়ালো রেনু। এতক্ষণে মাথার ওপর অশ্বত্থের ডালপালা পাশ কাটিয়ে প্রথম শীতের সুন্দর রোদ্দুর ছড়িয়ে পড়েছে আধখানা উঠোন জুড়ে। পেজ 204। মুখ তুলে তাকালো রেনু। আগায় 1-2টি কচি পাতা নিয়ে অশ্বত্থের একটি সরু ডাল পতপত করে মাথা নাড়ছে, যেন কত খুশি। আর এক পাশে পাতায় পাতায় আলুথালু লম্বা মতন রোগা একটা ডাল দোল খাচ্ছে, উড়ে আসা কাকের পায়ের চাপে, গায়ের ভারে। কোথাও বা একটু কাঁপড় নেই, পাতাগুলো সব আঁকা ছবির মতো নিথর হয়ে আছে। এরই মধ্যে টুপটাপ কটা পাতা উঠোনে এসে পড়ল। আঙুলের মতো শুকনো ছোট্ট ডাল ফেলে উড়ে গেল কাক। আড়াল থেকে দুষ্টু কোনো পায়রা হয়তো মল ফেলে গেল। আরও কত কি, কুটো কাঁটা, মাছের কাঁটা, সাপের খোলস। গাছটার দিকে তাকিয়ে রেনু একটু চোখ কুঁচকালো, মনে মনে বললে, দাঁড়াও, এখনই আমি ঝাঁটা হাতে করছি না, আগে একটু চা খাই, চুল খুলি, তারপর সময় হলে কোমরে আঁচল জড়িয়ে পিঠে চুল এলিয়ে রেনু উঠোনটা একবার ঝাঁট দিয়ে নিলে। ঢাকা বারান্দাটুকুও নারকেল ঝাঁটা দিয়ে উঠোনে ঝাঁট দেয় না রেনু, দিতে পারে না। ফুল ঝাঁটা নরম গা দিয়ে সুন্দর করে পাতা, ডাল, কাঁটা, খড়কুটো সব টেনে নিয়ে উঠোনের একপাশে করে। এবার রোদে মোড়া টেনে নিয়ে বসলো খানিক। কী করবে, করতে হবে ভাবলো গাছের দিকে চোখ তুলে। হয়তো প্রথমেই নড়ুন দিয়ে বসে বসে নখগুলো কাটলো হাতের, তারপর পায়ের। গায়ের ব্লাউজটা খুলে ফেললো, রোদের তাতে গরম লাগছে। চিরুনি দিয়ে চুলের জট ছাড়ালো বসে বসেই। ঘরে ঢুকলো এবার রেনু। ঘর দোর পরিষ্কার করে ঝেড়ে মুছে
বেরোতে খানিকটা সময় লাগে। আবার উঠোনে এসে নামলো যখন, হাতে তখন বালিশের রোয়ার কিংবা তোয়ালে, নবনীর গেঞ্জি, রুমাল, এমনি কত কি। উঠোনের একপাশে নামিয়ে রাখলো সব। জল আনলো কুয়া থেকে, কাচতে বসলো। গাছের পাতা কেমন করে যেন ঠিক তার মাথার ওপর ছায়া এনে ফেলেছে ততক্ষণে। কাচাকুচি শুকোতে দিয়ে আবার একবার উঠোন ঝাঁট দিল রেনু। এরই মধ্যে আবার কটা পাতা খড়কুটো ছিটিয়ে পড়েছে। জল দিয়ে উঠোনটা ধুয়ে ফেলল। তারপর ওর স্নানের আগে জল তোলা, এঁটো কাঁটা বাসনগুলো মেজে নেওয়া, রান্নাঘর ধোয়া। তারপর স্নান, সদর বন্ধ, পাঁচিলের আড়াল এক পাশে, অন্য পাশে রান্নাঘরের গা লাগিয়ে টানা উঁচু দেওয়াল, মাথার ওপর অশ্বত্থ পাতা জাফরি। রেনুর ভালো লাগে এই উঠোনে নেমে রোদে অনেকখানি সময় নিয়ে স্নান করতে, একটু একটু করে সাবান ঘষতে, অযথাই জল কুলকুচু করে ফেলতে, এবং হঠাৎ চুপ করে হাঁটার মধ্যে মাথা রেখে পায়ের কাছে সাবানের ফেনা জমা দেখতে। আঙুল দিয়ে সেই ফেনা কাটে রেনু, অন্যমনস্ক হয়ে, বিভোর হয়ে। হঠাৎ একটা কাক হয়তো ডেকে ওঠে, একটি অশ্বত্থের পাতা উড়ে যায়। আরেকবার পড়ছি। একটি অশ্বত্থের পাতা উড়ে উড়ে এসে ওর খোলা কাঁধের ওপর টপ করে পড়তেই বুক গড়িয়ে কোলের ওপর থেমে যায়। কখনো বা পিঠের পাশে পড়ে, পিঁড়ির ধারে কাছে। এই পাতা রেনু সহজে ফেলে না, ফেলতে পারে না। তার সাবান গন্ধ সুন্দর লম্বা গড়ন হাতে আলতো করে তুলে নিয়ে কেমন করে যেন দেখে। পেজ 205। স্নান শেষ হলে রান্নাঘরেই খেতে বসে রেনু। খেতে খেতে গাছটার দিকে তাকায় আর আনমনা হয়ে যায়। তারপর শীতের দুপুরে রেনু বারান্দায় মাদুর পেতে ফেলে, লেপটা তোষকটা রোদ্দুরে দেয়। তারই একপাশে পানের লালে ঠোঁট রাঙিয়ে একটা বইটই হাতে নিয়ে একটু গড়াগড়ি দেয় কি দেয় না, হুসহাস করে পাখি তাড়ায়। গাছের দিকে তাকিয়ে তাকিয়ে অস্ফুট কণ্ঠে ধমক দেয়, উহু আর না, বিছানা নোংরা হবে। এরপর সারাটা দুপুর সেই নিঝুম বিভোর ঘুম ঘুম খড়রং রোদে, এলোমেলো হাওয়ায় রেনু বসে গাছের দিকে চোখ তুলে তুলে উলকাঁটা নিয়ে নবনীর সোয়েটার বোনে। তখন এই গাছের পাতা তার সব। তাদের সঙ্গে যত মনের চুপচাপ অস্ফুট কথা, তাদের জন্য একটু বা ঘাড় কাত করে হাসি, মাঝে মাঝে মিষ্টি মিহি গলায় গানের গুনগুন। দেখতে দেখতে দুপুর কেটে যায়। অশ্বত্থের পাতা থেকে রোদ সরে যায়। একটু পরেই ছায়া জড়িয়ে আসতে থাকে ডালে পাতায়। পাখিরা ফিরে আসে, গাছটা যেন ঝটপট করে ওঠে, শব্দে ভরে যায়, হাওয়া বয়ে যায়, ঠান্ডা হাওয়া। একটা মেঘ এসে খানিক দাঁড়ায় গাছের মাথায়, আকাশে, তারপর আস্তে আস্তে কখন সরে যায়। নবনী সাইকেলের ঘন্টি বেজে ওঠে বাড়ির কাছে। সারাদিন আর দুপুর আর এই প্রথম বিকেলের আশ্চর্য এক স্বপ্ন। তন্দ্রাবিভোর নিস্তব্ধতা থেকে রিভারসাইড রোডের বাড়ি চমকে জেগে ওঠে। রেনু আবার নবনীকান্ত রায়ের সুন্দরী স্ত্রী হয়ে ওঠে, সুপটু ঘরণী। হ্যাঁ, এই আশ্চর্য সুখ এবং এই গাছ নরম কেমন এক অদ্ভুত মন নিয়ে মধুপুরের মেয়ে রেনু এমন ফাঁকা নির্জন বাড়িতে দিব্যি ছিল, বেশ শান্তিতেই। তারপর পাতা ঝরার দিন এলো। শীত তখন যেন একটু কমেছে। একদিন কোথা থেকে এক দমকা হাওয়া এলো। আর সাত সকালে রেনু যখন রাতের বাসি কাপড় ছেড়ে উঠোন দিয়ে আসছে রান্নাঘরে, এক মুঠো রোদ তার গায়ে, ঠিক তখনই কতগুলো পাতা ঝরে এসে পড়ল রেনুর গায়ে, পায়ে, উঠোনে। রেনু থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ল, তাকালো। অশ্বত্থের ডালপালা কাঁপছে, হলুদ রোদ পোড়া কটা পাতা দুলছে। ঝরা পাতা কটা উঠোনের একপাশে সরিয়ে দিতে গিয়ে রেনু দেখল তার কতক শুকনো, কতকের আধখানা গা হলদে, কাঠ রং খড়খড়ে হয়ে গেছে। সেই শুরু। এরপর প্রথম কয়েকদিন মাঝে মাঝে পাতা ঝরেছে। দেখতে দেখতে কী যে হয়ে গেল রেনু ভালো করে বুঝতেও হয়তো পারল না। পাতা ঝরার খেলা শুরু হলো। হ্যাঁ, খেলা বই কি। থেকে থেকে হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া। অশ্বত্থের ঝাঁকড়া ডালের পাতাগুলো গা হেলিয়ে, মাথা দুলিয়ে কেমন এক পটপট শব্দ করছে। তারপর ঝরঝর করে ঝরে পড়ছে সারা উঠোন ছড়িয়ে ছিটিয়ে।
রোদ একটু তেতে উঠলেই যেন খেলাটা জমে ওঠে। নবনী তখন অফিসে বেরিয়ে গেছে। এই একরাশ পাতা ডাই করলো রেনু ঝাঁট দিয়ে, তারপর হয়তো লণ্ঠনের চিমনিগুলো পরিষ্কার করছে কিংবা টেবিলটা গুছোচ্ছে ঘরে গিয়ে। শুনতে পেল টুপটাপ করে পাতা ঝরছে, খসখস করে ঘষতে যাচ্ছে। রেনুর কানে মৃদু শব্দ আজকাল ধরা পড়ে যায়। বাইরে বেরিয়ে এসে দেখে রেনু ঠিক তাই, আবার উঠোন ভরে শুকনো হলুদ আদলুদ পাতা ঝরে পড়েছে। পেজ 206। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে রেনু কোমরে আঁচল জড়িয়ে আবার পাতা কুড়োতে বসে। পাতাই শুধু নয়, ছোট ছোট ডালপালা খড়কুটো ডাঁই করে একটা জায়গায় রাখে সব। আন্দাজে বোঝে এক আঁচল পাতা আবার ঝরেছে। খেলাটা নতুন, কিন্তু রেনুর এই খেলাই সবচেয়ে ভালো লেগে গেল। সারা দুপুর ভোরেই ঝরা পাতা কুড়োনোর খেলা, সব অবসাদ যেন তারা কেড়ে নিল। ঘুরতে ফিরতে, বাসন ধুতে, জল তুলতে, স্নান করতে রেনু বারবার উঠোনের মধ্যে থমকে দাঁড়ায় আর অশ্বত্থ গাছটার এই শয়তানি দেখে। হ্যাঁ, শয়তানি বই কি, রেনু ভেবে দেখেছে এবং একা একা বেশ জোরের সঙ্গেই বলেছে গাছটাকে শুনিয়ে শুনিয়ে, দাঁড়াও দেখছি, তোমরা এই ঘর নোংরা করার ফন্দি ফিকির আমি এবার বন্ধ করব। বাস্তবিক গাছটা যেন রেনুর কাজ বাড়াবার জন্যে দুষ্টুমি করে একটা ফন্দি এঁটেছে। শুধু তোমায় নিয়ে থাকলেই আমার সব হবে না। রেনু একদিন সত্যি সত্যি সেই ফাঁকায় চোখ পাকিয়ে গাছটাকে ধমকে উঠেছিল, খালি নোংরামি। আর একদিন যখন রান্নাঘরে খেতে বসেছে, আর একটা ময়লা পাতা উড়ে এসে পাতে পড়ল। রেনু একটু অবাক চোখে গাছটার দিকে তাকিয়ে আধবোজা গলায় বলে ফেলল, শান্তি করে দুটো ভাত খেতেও দিবি না? মুখে যাই বলুক, রেনু কিন্তু এই যেন ভালোবাসত। সারাটা দিন দুপুর বিকেল এই যে একটা দেখ দেখ ভাব, ঝালাপালা হওয়া, ঝঞ্ঝাট পোহানো, এর কি যেন এক গাঢ় সুখে ভরে গিয়েছিল। একদিন আচমকা বলল নবনীকে কথায় কথায়, কচি ছেলে থাকারও অধম হয়ে উঠেছে বাড়িটা। কি যে জ্বালা জ্বালায় বাপু, ওই অশ্বত্থ গাছটা কি বলবো, আর পারি না। নবনী হেসে জবাব দিল, তোমারই তো গাছ, একটু জলো। কথাটা রেনুর কেমন যেন লেগেছিল কানে। অদ্ভুত অদ্ভুত, মনে মনে কয়েকবারই নবনীর গলা দিয়ে কথাটা আবৃত্তি করেছে। আর কি আশ্চর্য, রেনু হঠাৎ ভেবেছে এই গাছটা যদিও তার নয়, তবু তার যদি নিজের রক্ত মাংস থেকে একটা সেই গাছ হতো, এমনি করেই জ্বালাতো। পাতা ঝরার খেলাও ফুরলো। সব পাতা ঝরে ঝরে সেই অশ্বত্থ একদিন শূন্য হয়ে গেল। তার শাখা প্রশাখা নিষ্পত্র হয়ে আকাশ আর রোদ আর মেঘকে মুক্ত করে দিলে। রেনু সেদিন অশ্বত্থের এই রিক্ততা করুণ চোখ নিয়ে দেখেছে। তার বুক টনটন করছিল, জল আসছিল চোখে। উদাস হয়ে কতক্ষণ যে তাকিয়ে থেকেছে। তারপর হঠাৎ উত্তরের কোণ ঘেঁষে লিকলিকে সরু একটা ডালে দুটি কচি পাতার মাথা দুলনো দেখে নিঃশ্বাস ফেলেছে। এবার নতুন পাতার পালা। রেনু প্রথমটা একটু খুশি হলো যখন ভেবে দেখলো তার অফুরন্ত অবসরে আর কেউ ভাগ বসাতে আসবে না এখন অনেক অনেক দিন। তখন আবার বুক ঠেলে ভারী একটা নিঃশ্বাস উঠে এলো। সেদিনটা কিছু আর ভালো লাগেনি রেনুর। পরের দিন আরও কটি নতুন পাতা দেখলো গাছে। রেনু বেশিক্ষণ সেদিকে চাইল না। পরের দিন আরও কিছু নতুন পাতা। রেনু এবার চাইল। তারপর এই নতুন পাতার খুশিকে আর সে না মেনে নিয়ে পারল না। পেজ 207। মনে মনে যেন সব বোঝাপড়া করে নিয়ে হেসে বললে, আর আদিক্ষেতায় কাজ নেই, এসেছো বেশ হয়েছে, নিজের মতন থাকো, আমায় জ্বালিও না। নতুন পাতায় দেখতে দেখতে যখন গাছ ভরেছে, তখন একদিন এক দুপুরে রেনুর মনে কেমন এক খটকা লাগলো। কদিন থেকে রেনু আর এক দুপুরে মনে মনে হিসেব করলে একই হিসেব সোজা, কিন্তু সারাটা দুপুর সেই হিসেবে কাটলো। আরও কটা দিন রেনু কেমন যেন বিশ্বাস করতে পারছিল না, তার ভয় হচ্ছিল। রাত্রে ঘুমোতে পারছিল না, স্বপ্ন দেখছিল হিজিবিজি। তারপর একদিন অসত্যে সেই ঝাঁকড়া মাথার ডাল যখন নতুন পাতায় পাতায় ছেয়ে গেছে, বাড়িটা ভরে অদ্ভুত এক বুনো গন্ধ, রেনু বুঝতে পারল যার আশা ছেড়েই দিয়েছিল ওরা, বিয়ের 3টি বছর পরে সেই আশা যেন দানা বেঁধে উঠেছে। এখন মনে হচ্ছে নবনী রেনুর মধ্যেও একটি নতুন পাতা এইবার ফুটছে। শেষ পর্যন্ত আর কিছু অবিশ্বাসের থাকলো না। কোনো সন্দেহ রেনুর মনে কি জানি হয়ে খচখচ করতে লাগলো না। রেনু বুঝলো, স্পষ্ট করেই বুঝতে পারলো, তার রক্ত মাংস এবার এক নতুন প্রাণ গড়ছে।
নবনী বলল, চলো ডাক্তারের কাছে, প্রথম থেকে কেয়ার নেওয়া ভালো। রেনু একটু আপত্তি করলে না। আর কিছুদিন পর নবনী প্রস্তাব করলে, একটা ঠিকে ঝি পাওয়া গেছে, সকাল বিকেল কাজ করে দিয়ে যাবে, আসতে বলে দিই কেমন? বেশি খাটাখুটি এ সময় তোমার উচিত নয়। আশ্চর্য, রেনু এবারও আপত্তি করলে না। ঝি এলো, সকালেই আসতো, রোদ উঠে গেলে কাজকর্ম সেরে চলে যেত, আবার আসতো দুপুর গড়িয়ে গেলে, ঝটপট কাজ চুকিয়ে চলে যেত। কতটুকু সময়ই বা থাকতো, কিন্তু রেনুর কত কাজ যেন কেড়ে নিল। অবসর আরও দীর্ঘ হলো। অঢেল অফুরন্ত সময় হাতে নিয়ে তন্দ্রাচ্ছন্ন শান্ত স্থির হয়ে গেল। তারপর বৈশাখের প্রখর তাপ এবং সেই নদীর চর থেকে ঝাঁপিয়ে আসা ঝড় থেমে গেল। আকাশ কালো হচ্ছিল, মাঝে মাঝে চাতক ডাকছিল, মাটি ভেজা গন্ধ আসছিল ভেসে ভেসে। বৃষ্টিও নামলো। এই ফাঁকা বাড়ির নীরবতাকে আরও নিবিড় করে কতদিন সারা রাত ভরে শ্রাবণের জল ঝরে গেল। অশ্বত্থের পাতায় কত সব বিচিত্র শব্দ তুলে, এবং শেষে আবার নীল আকাশ জেগে উঠল, রোদ ঝকমক করে উঠল। রেনু তার একান্ত একাকিত্ব নবনীশূন্য সময় কি করে কাটিয়েছে? চুপচাপ গালে হাত দিয়ে বসে, ভেবে ভেবে 7-5 কল্পনা এবং স্বপ্নে বিভোর থেকে কি? হ্যাঁ তাই, রেনু যখন একা, নিঃসঙ্গ, কোনো কাজ নেই, আর আলস্যে তার গা হাত পা সমস্ত যখন একটুও নড়তে চাইতো না, রেনু বারান্দার ছায়ায় কি কাছাকাছি কোথাও বসে পাখির ডাক শুনতে শুনতে এলোমেলো মনে তাকিয়ে সেই ঝাঁকড়া ডাল অশ্বত্থকেই দেখেছে। তাদের পাতার শব্দ শুনেছে, আর পাতার জাফরিতে মধ্যাহ্নের আলো ঝিলমিল ছায়া দেখেছে। বর্ষার দিনে গাছের ফাঁক দিয়ে মেঘ, এদের পাতার হাওয়ার পথ বৃষ্টির শব্দ। পেজ 208। আবার যখন শরৎ ফুটল, আকাশে নীল থেকে সুন্দর রোদ ঝরে পড়তে লাগলো, রেনু তখনই গাছের পাতার ডালপালা দেখে তার দুপুর কাটালো। এবং শুধু সকালের গড়িয়ে আসা রোদ ভরা দুপুর নয়, রেনু তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের সুন্দর দুপুর, তার প্রতিটি মুহূর্ত। এই দুপুরও গড়িয়ে গেল। রেনুকে একটু আগেভাগেই হাসপাতালে রেখে এলো নবনী। এক বিকেলে ফিরল রেনু। হেমন্তের কুয়াশা তখন এখানে এই ফাঁকায় গাঢ় হয়ে নামছে। হাসি খুশি মুখ, তবু একটু যেন ফ্যাকাশে, চুলগুলো রুক্ষ রুক্ষ, কিন্তু বড় সুন্দর লাগছিল রেনুকে। আর রেনুর বুকের মধ্যে হাতের নিবিড় বন্ধনী থেকে একটি শিশুর দুর্বল কান্না উঠে এখানের হাওয়ায় মিশছিল। মাথার ওপর অশ্বত্থের ডালপালা হঠাৎ কেমন এক উদ্ভট হাওয়ায় ঝটপট করে নড়ে উঠল। পাখিরা ডাকলো, ডানা ঝাপটে স্তব্ধতা ভেঙে দিল। শিশুর কান্না ডুবে গেল। রেনু একটিবার ওপর পানে চেয়ে তাড়াতাড়ি বারান্দায় এসে উঠল। রিভারসাইড রোডের বাড়ির কথা এবং কাজের খুটখাট শব্দের ফাঁকে ফাঁকে এখন এক দুর্বল কান্না শোনা যায়। কোকিয়ে কোকিয়ে একটি শিশু কাঁদে। রেনু হাতের কাজ ফেলে ধর্মড় করে ছুটে যায়। সব সময় অত কাঁদলে কি চলে খোকন? রেনু ছেলেকে আদর করে দুধ দিতে দিতে গালে মুখে কতকগুলো চুমু খেয়ে বেশ জোরে জোরে বলে, এবার তুমি বারান্দায় শোবে রোদে, তোমায় অলিভ অয়েল মাখাবো, চুপটি করে শুয়ে থাকবে, তেল গায়ে রোদ খেলে কেমন সুন্দর শরীর হবে তোমার, নধর নধর ননি ননি। বারান্দার চেয়ে উঠোনটায় রোদ আসে আগে। উঠোনে শোয়াতে পারলেই ভালো হতো, একটু বেশিক্ষণ রোদ পেত, কিন্তু রেনু খুবই বিরক্ত হয়। উঠোনে শোয়ানোর জো আছে নাকি? কোথা থেকে একটা কাঠির মতো ডাল হয়তো ছেলেটার কচি গায়ে এসে পড়বে, নাকের ওপর পাতা উড়ে এসে আঁচড় কেটে যাবে, পাখিতে হেগে দিয়ে যাবে, যত রাজ্যের ময়লা সব। একদিন ছেলেকে শুইয়ে রেখেছে রেনু, 10টা মিনিটও বেচারিকে রাখা যায়নি। ভীষণ বিরক্ত হয়েছিল রেনু। তারপর থেকেই বারান্দাতেই শোয়ায়, তাতেও রক্ষে নেই। কখন যে কি উড়ে আসে, পাখি টাকি পাতা টাতা। ছেলেকে শুয়ে রেনু নিজে বসে বসে আগলায়, আর ভীষণ বিরক্ত হয় গাছটার ওপর। ওর জন্যই তো যত পাখি টাকি নোংরা টোংরা। কিন্তু তবু একদিন একটা হাড় এনে ফেললো কাকে, খোকনের গায়ের পাশেই। আর একদিন একটা বিগত খানেকে মরা সাপ একেবারে খোকনের গায়ের ওপর। রেনু আঁতকে উঠল, হাউমাউ করে ডুকরে উঠল। শুনছো, এ বাড়িতে থাকা চলবে না। রেনু সেই দিনই নবনীকে বলল, কোনো দিন একটা অঘটন ঘটে যাবে। নবনী কানেই তুলল না কথাটা। কদিন বাদেই আবার এক কাণ্ড। হাত পরিমাণ একটা ডাল ভেঙে পড়ল একেবারে রেনুর মাথায়। রেনু ছেলেটাকে কোলে করে উঠোন বেয়ে রান্নাঘরে যাচ্ছিল। কপালে লেগেছিল তার, তা লাগুক, কিন্তু রেনু খপ করে রান্নাঘরে ঢুকে
ভয় নীল হয়ে গিয়ে ভাবলো ডালটা যদি তার মাথায় না পড়ে খোকনের মাথায় পড়তো। তুলতুলে মাথা, রক্তের ডালা, এক্ষুনি রক্তারক্তি হতো, কিছুতেই বাঁচানো যেত না ছেলেটাকে। পেজ 209। গাছটার দিকে বিষাক্ত ঘৃণার চোখে চেয়ে চেয়ে রেণু দাঁত চেপে খানিকটা দাঁড়িয়ে থাকলো। নবনীকে এবার সোজাসুজি বললে, রেণু, এ বাড়িতে আর একটা হপ্তাও নয়, আজই শেষ হয়ে গিয়েছিল ছেলেটা। বাব্বা, কি সর্বনেশে গাছ! একটু সাবধানে থাকলেই পারো। নবনী জবাব দিলে সিগারেট ফুঁকতে ফুঁকতে। আবার কি সাবধান হবে? এর চেয়ে কত সাবধান হতে পারে মানুষ। রেণু রেগে উঠল। সারাটা দিন ছেলেটাকে ঘরের মধ্যে ঠান্ডায় অন্ধকারে পুড়ে রাখবো নাকি? ওর আলো হাওয়ার দরকার নেই? কীরকম শীতটা পড়েছে দেখছো না? তা বেশ তো, রোদই খাওয়াও ছেলেকে, একটা আড়াল টাড়াল দিয়ে নিও। নবনীর সহজ জবাব। আড়ালে কি হবে? আড়ালটা মানছে কে? রেণু উত্তেজিত হয়ে পড়ে। ওই গাছের কুটো পাতা, নোংরা, পাখির গু মুত, কত রকমের নোংরা, জার্মস। ওই তো কচি ছেলে, ওর কি ইমিউনিটি আছে নাকি কিছু? ঝপ করে একটা রোগ হবে, সামলাতে পারবে না। নবনীর স্ত্রীর আশঙ্কার বাড়াবাড়ি দেখে না হেসে পারে না। বলে, তুমি যে সেই রূপকথা ছোট রানীর মতন শুরু করলে। ছেলে পেটে আসতে না আসতেই ভয় জড়সড়। রাজপ্রাসাদের পদ্মপুকুর ভরাট করে দাও, ছেলে যদি বেড়াতে গিয়ে ডুবে যায়। সব কাঁটা গাছ তুলে ফেলো, যদি পায়ে কাঁটা ফুটে যায় তার। একটু থামে নবনী, হাসির দমকটা থামিয়ে আবার বলে, ওসব বাজে ভয় করো না তো। তাছাড়া ওই গাছটাই না তোমার খুব আদরের ছিল। ছাই ছিল। রেণু কোল থেকে ছেলেকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে বলে, যেদিন থেকে ছেলে কোলে এসেছে ওটা যেন আমার সঙ্গে শত্রুতা করছে। ওই শত্রু একদিন আমার সব নেবে, আমি বলছি, তখন দেখবো তোমার কত হাসি থাকে। নবনী আর কিছু বললে না। রেণু সত্যিই ভীষণ চটে গেছে। স্ত্রীর আশঙ্কা কালো মুখের দিকে চেয়ে নবনী হয়তো অবাক হয়ে কিছু ভাবছিল। অশ্বত্থ গাছটা সত্যিই শত্রুতা করছে রেণুর সঙ্গে। আবার তার পাতা ঝরার দিন এলো, আর উঠোন বারান্দা থই থই করে তার পাতা ঝরতে লাগলো দফায় দফায়। খোকনের জন্য একটুও জায়গা সে দেবে না এই উঠোন কিংবা বারান্দায়। এই রোদ, এই এবং আলো হাওয়ার কোনো কিছুই রেণুকে পর্যন্ত না, বারবার ব্যতিব্যস্ত, উদ্বিগ্ন, ভীত করে রাখবে। রেণু কেমন একটু ভয় পেয়ে গিয়েছিল, অদ্ভুত ভয়। তার মনে শান্তি ছিল না, স্বস্তি ছিল না। শেষ পর্যন্ত বলতে হবে ভগবান খুবই সদয়। তাই একদিন আচমকা পার্সি সাহেবদের সেই বাংলোর পাশের 2-5খানা ছিটানো ছড়ানো বাড়ির একটা থেকে আরতি আর আরতির ননদ এ বাড়িতে বেড়াতে এসে হাজির। দুজনেই অবাক, রেণু এবং আরতি। রেণু কি স্বপ্নেও ভাবতে পেরেছিল মধুপুরের আর এক মেয়ে আরতি এখানে হাজির হয়েছে? পেজ 210। আরতিও ভাবতে পারেনি। দেখা সাক্ষাৎ হতে আহ্লাদে খুশিতে দুজন গলে গেল। তারপর বাড়ির কথা উঠল। আরতি বলছিল, তোর বাড়িটা খুব সুন্দর রে, ফাঁকা, কত জায়গা, 2খানা বড় ঘর, ঢাকা বারান্দা, উঠোন ভাড়ারও আছে, সুন্দর গাছও। আমাদেরটা বড্ড ছোট, আর গাছপালার এক বিন্দু ছায়া নেই ধারে কাছে। গরমে যা কষ্ট হবে। নিবি এই বাড়িটা? রেণু আচমকা শুধলো। ঠাট্টা করছিস? আরতি হাসল। না না, ঠাট্টা নয়, সত্যি বলছি। এ বাড়ি আমরা ছেড়ে দেবো। রেণু গম্ভীর হয়ে বললে। কোথায় যাবি? যদি তোরা নি সে বাড়ি তোদেরটায় যাব, করবি পাল্টাপাল্টি? আরতি তবু বিশ্বাস করতে পারছিল না। এমন সুন্দর বাড়ি, কত জায়গা, গাছের ছায়া, তা এ বাড়ি ছাড়ছিস কেন? আরতি শুধলো। রেণু টপ করে জবাব দিতে পারল না। একটু ভাবলো, বললে, ওর অসুবিধে হয়, ভাড়াটাও একটু বেশি ভাই আমাদের পক্ষে, 40 টাকা দিতে বেশ কষ্টই হয়। আরতি রাজি হয়ে গেল। তার আপত্তির কোনো কারণ থাকতে পারে না। নবনী কথাটা শুনে বোকার মতন শুধু বললে, সত্যি তুমি বাড়ি পাল্টাপাল্টিতে রাজি হয়ে গেলে? রেণু কথা না বলে মাথা নাড়ল, আর খানিক পরে চাপা গলায় যেন নিজেকে শুনিয়েই বলল, আমার ছেলে আগে, তার কথা, তার ভালো মন্দ ভেবে তারপর অন্য সব। পরের হপ্তাতেই বাড়ি বদল শেষ হলো। নতুন বাড়িতে গিয়ে রেণু শান্তি পেল। তার উদ্বিগ্নতা ধুয়ে গেল, হাসি ফুটল মুখে। এখানে অশ্বত্থ নেই, পাতা ঝরা নেই, খড়কুটো, ময়লা, সাপের খোলসে উঠোন নোংরা নেই। রেণু নিশ্চিন্ত। ছেলেকে প্রাণ ভরে অলিভ অয়েল মাখাচ্ছে রেণু, রোদ আর হাওয়া খাওয়াচ্ছে, আর সারাদিন আর দুপুর আর বিকেল সেই এক ফোঁটা অবোধ শিশুকে নিয়ে তার কাজ নিয়ে কাটিয়ে দিচ্ছে।
হ্যাঁ, মাসখানেক বড় জোর। তারপর সকালে নবনী যখন দাড়ি কামাচ্ছে, রেনুর কোলে ছেলেটা ঘুমোচ্ছে আর রান্না করতে করতে গুনগুন করে ছড়া গাইছেও, ছেলেটা হঠাৎ চোখ চেয়ে কেঁদে উঠে কবার হিক্কা তুলল, চোখের পাতা বুঝল, গলায় ঘর ঘর শব্দ হলো একটু, তারপর থামলো। ওর শব্দ থামলো, গলার নিঃশ্বাস থেমে গেল, একটু যেন কেমন নীলচে হয়ে গেল মুখটা। বিশ্বাস করতে খানিকটা সময় লাগলো রেনুর, কিন্তু বিশ্বাস না করে উপায় ছিল না। কেননা সেদিন আর দুপুর বিকেল রাত একটি দুর্বল অসহায় গলার কান্না এ বাড়িতে আর একবারও শোনা গেল না। কোনো সাড়া শব্দ না দিয়ে, কোনো কারণ না দেখিয়ে ছেলেটা যে কি করে চলে গেল হঠাৎ, রেনু তারপর থেকে শুধু তাই ভাবছে। পেজ 211। এ বাড়ি আরও চুপ হয়ে গেল। নবনী যেন কথা বলতে, হাসি তামাশা করতে ভুলে গেল। আরও যেন সকাল সকাল সে অফিস চলে যায়, ফিরতে আরও দেরি করে। রেনু একা, ঝিটা আসে, কাজকর্ম সেরে দিয়ে চলে যায়। রেনু কথা বলে না, যেখানে বসেই থাকে। শুয়ে থাকলো তো থাকলোই, কোথাও থমকে দাঁড়ালো তো পাথর হয়ে গেল যেন। এক একটা দিন যে কি দীর্ঘ এবং দুঃসহ, আর কি ভীষণ কষ্ট এই সময়ের ঢিলে ঢালা চলনে, রেনু আস্তে আস্তে তা বুঝতে পারছিল। তার সময় ফুরোয় না, তার বুকের ওপর চাপ হয়ে থাকা ভারটা একটুও সরে না, বরং নবনী চলে গেলে একা হয়েছে কি, রেনুর বুকের হাড়গুলোয় যেন কেউ নরুন দিয়ে কুটতে থাকে। বুকটা অসহ্য ব্যথায় টনটন করে। রেনু নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে হাঁটুর মধ্যে মুখ গুঁজে। সারা দুপুর আর থেকে থেকে ফুঁপিয়ে ওঠে, যদিও সে ফোঁপানোয় গলা ভিজে যাওয়া কান্না নেই, শুধু দলা পাকানো পাক খাওয়া বাতাসে থরথর ঝাঁকুনি আছে। কেন এমন হলো এই কথা ভাবতে ভাবতে রেনু সবসময় সেই ডালপালা ছড়ানো ঝাঁকড়া মাথা থমথমে অশ্বত্থ গাছটাকে চোখের সামনে না এনে পারে না। চোখ বুঝলেই গাছটা শকুনির পাখার মতন বিশ্রী এক ভয় নিয়ে যেন ওর মনে ঝাঁপিয়ে পড়ে। রেনু বুঝতে পারে ওই হিংসুক নিষ্ঠুর গাছটা খোকনকে সহ্য করতে পারেনি। তারপর বিষ নিঃশ্বাস হাওয়া এখানে ছড়িয়ে দিয়েছে। তারপর যেন রেনুকে ঠিকমতো জব্দ করতে, উচিত শিক্ষা দিতে ছোঁ মেরে খোকনকে উঠিয়ে নিয়ে চলে গেছে ভরা কোল থেকে। কি হিংস্র আর হৃদয়হীন ওই তরু, কি নিষ্ঠুর! রেনু যতক্ষণ ভাবতে পারে, খুঁটিয়ে খুঁটিয়ে সেই সব ঘটনা মনে করে, যেসব ঘটনায় ওই অসত্যের আড়াআড়ি ভাবটা ফুটে উঠেছে। হ্যাঁ, খোকনের সঙ্গে আড়াআড়ির রেষারেষির, বলতে কি খোকনকে নিয়ে সে বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গেই ওই গাছ শত্রুতা করতে শুরু করেছিল খোকনের সঙ্গেই। গাছটা যেন হিংসে আর বিদ্বেষে জ্বলছিল। ওই বোবা কিন্তু ভয়ঙ্কর জীবনটা রেনুর মনে হতো সব সময় চাইছে রেনু আগের মতন তাকে নিয়ে মত্ত থাকুক। হ্যাঁ, রেনু তা বুঝতে পারত। তার হুঙ্কারে ভাষা তো রেনুর না জানা নয়। তার মটমট আছাড়ি পিছাড়ি গোঁ গোঁ গর্জন, এই অন্যায্য অন্যায় আবদার রেনু কী করে সহ্য করতে পারে? তুমি কে, কি আমার? শুকনো কর্কশ গা আর বাউন্ডুলে পাতার ঝুপড়ি নিয়ে বসে আছো। আমার জীবনের সঙ্গে, রক্তের সঙ্গে তোমার সম্পর্ক কিসের? আমার মাটি ধুলো কাদার নয়, আমার শিরা তোমার রুক্ষ কুৎসিত শিকড় নয়, এবং আমার রক্ত তোমার গায়ের আঠা আঠা জল নয়। রেনুর এই সরাসরি উপেক্ষা অবহেলা গাছটার যেন সহ্য হচ্ছিল না। সে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছিল, রেনু তা বুঝতে পারছিল। আর হ্যাঁ, ভয়, ভীষণ ভয় এবং ভাবনায় পড়েছিল। খোকনকে ওই রাক্ষসে গাছটা কিছুতেই সহ্য করবে না, রেনু এই বিষয়ে নিঃসন্দেহ হয়েছিল। ও বাড়ি তাই ছেড়ে এলো, কিন্তু সে ছাড়লো, ওই রাক্ষসটা ছাড়লো না। শোধ নিল, প্রতিশোধই বলা যায়। পেজ 212। মনে মনে গাছটাকে কুটি কুটি করেও রেনুর আক্রোশ মেটে না। আবেগ চাপতে গলার শিরা নীল হয়ে গেলেও এই সব আবেগ রেনু রোধ করতে পারে না, তার সাধ্যে কুলোয় না। এমনি করেই কাটছিল দিন। অবয়বেই যেন বেঁচে আছে রেনু, তার মন মরে গেছে, তার জীবন থেমে গেছে, কোনো বোধ নেই অন্তত সুখের বা সান্ত্বনার। হ্যাঁ, তারপর সেদিন আবার এত দুপুরে যখন আকাশ মেঘলা, মাঠ ঘাট খাঁ খাঁ করছিল, বেশ একটা তাপ ফুটছিল, রেনু যেন কখন সদর খুলে বাইরে এসে দাঁড়িয়ে এই থমথমে রিক্ততা দেখছিল চারপাশের। কতক্ষণ যে রেনু জানে না। হঠাৎ তার মনে হলো কোথা থেকে যেন একটু অন্যরকম হাওয়া এলো।
পরক্ষণই এক ঘূর্ণি উড়ে এলো, একটা পাক খাওয়া বাতাসের ঢেউ উঠছিল, আর হঠাৎ সে ধুলোর সঙ্গে মিশে একটা শুকনো অশ্বত্থ পাতা এসে পড়ল রেনুর বুকে, একেবারে বুকের মাঝটিতে। শাড়ির ভাঁজে আটকে গিয়ে থেমে থাকলো। রেনু হাত দিয়ে ফেলতে গিয়ে চমকে উঠল। অশ্বত্থের পাতা, শুকনো পাতা। সারা গা ঘিন ঘিন করে উঠল রেনুর। নোংরা পাতাটা ঝেড়ে ফেলে দিতে গিয়েও হঠাৎ যেন কি হয়ে গেল তার। পাতাটা মুঠোয় ধরে দাঁড়িয়ে থাকলো। এখান থেকে আগের বাড়ির সেই অশ্বত্থ গাছটা দেখা যায় খুবই অস্পষ্টভাবে, একখণ্ড মেঘের মতন। কিন্তু আশ্চর্য, রেনু আজ এখানে দাঁড়িয়ে অত দূরের এমন অস্পষ্ট অশ্বত্থকেও স্পষ্ট দেখতে পাচ্ছিল। সব যেন তাকে টানছিল, এই মেঘলা দুপুর, এই ঘূর্ণি, এই খাঁকা মাঠঘাট এবং ওই দূর অশ্বত্থের শাখা প্রশাখা পল্লব। তাকিয়ে থাকতে থাকতে রেনু সব ভুলে গেল। শুধু গাছ, শুধুই অশ্বত্থি হাওয়ায় হাওয়ায় অদ্ভুত এক চুপ শিরশির শব্দে তাকে ডাকছিল। রেনুর চেতনা ছিল না। রেনুর পা, রেনুর মন, চোখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কেউ যেন জাদু করে অসাড় করে দিয়েছে। অদ্ভুত এক ঘোরে নিশিতে পাওয়া মানুষের মতো ঘুমের আচ্ছন্নতায় রেনু পা পা করে টলে টলে হেঁটে চলল। তারপর একসময় সে অশ্বত্থের সামনে গাছটার তলায়, মাটিতে, পাথরের ঢিবিতে, শিকড়ে একটা অদ্ভুত অন্ধকারে স্তূপীকৃত হয়ে রয়েছে এখানে। মাথার ওপর অসংখ্য শাখা প্রশাখা স্তব্ধ, শত সহস্র পল্লব নিস্তব্ধ। রেনু জানে না, তার খেয়ালই নেই কখন সে ধীরে ধীরে তরুতলে বসে পড়েছে, হাত দিয়ে গা ছুঁয়েছে সেই তরুর, ঝুড়ি ধরে থেকেছে মুঠো করে। তারপর কখন অচেতন বুক উপুড় করে আঁকড়ে ধরেছে সে বিশাল তরুর একটু। অনেকক্ষণ পরে কার যেন ঠেলায় চমকে উঠল রেনু। চমকে উঠল, উঠে বসতে চাইল, চিনতে পারল না। ঘোর কাটছিল না চোখের। পেজ 213। যখন ঘোর কাটলো তখন রেনু উঠে দাঁড়ালো, চিনতে পারল। সামনে অবাক ভীত মুখে দাঁড়িয়ে রয়েছে আরতি, আর সে অশ্বত্থের তলায়। রেনুর দিকে তাকিয়ে এবার আরতি ভীষণ অবাক গলায় বলল, কী রে, তুই হঠাৎ এখানে গাছতলায় উপুড় হয়ে পড়ে? কি হয়েছে তোর? আরতির চোখ হঠাৎ রেনুর বুকে আটকে গেল। আরও অবাক হয়ে বললে আরতি, ইস, সারা বুকখানা ভিজে গেছে যে, এত ঘেমেছিস? ঘাম? রেনু চমকে উঠে বুকের দিকে চাইল। ভিজেই গেছে সারাটা বুক, ব্লাউজ, তবে ঘামে নয়। তাড়াতাড়ি গায়ের আঁচলটা বুকে টেনে নিয়ে রেনু কিছু না বলে সোজা বাড়ির পথে ফিরে চলল। আরতি ডাকছিল, রেনু শুনছিল না। হনন করে হেঁটে যাচ্ছিল, আর মনে হচ্ছিল এতদিন বুকের যে টনটন ব্যথা তার অসহ্য ছিল, আজ এখন সেই ব্যথা যেন অনেক কমেছে, সত্যি অনেক কমেছে। দুধ খাইয়ে আর এক অবোধ শিশুকে ঘুম পাড়িয়ে রেনু খুব নিশ্চিন্ত মনে এবার ফিরেই যাচ্ছিল তার সংসারের কাজেই যেন।